নমস্কার। আজকে আমরা আলোচনা করব মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটি কথাটা আমরা আজকাল অত ব্যবহার করি না, তার জায়গায় আমরা সাব ফার্টিলিটি কথাটা ব্যবহার করি, অর্থাৎ যেখানে রিপ্রোডাক্টিভ পোটেনশিয়াল একটু কমে গেছে এবং তার ইনভেস্টিগেশন, ওয়ার্কআপ আর নেসেসারি ট্রিটমেন্ট দেওয়া হয়। একটা জিনিস বলি, সোশ্যালি বিশেষত ভারতবর্ষের মতো একটা সোসাইটিতে আমরা দেখেছি যে কাপল আসেন ইনফার্টিলিটি ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ যাদের সন্তান আসছে না, তারা কিন্তু প্রথম থেকেই তৈরি হয়েই আসেন যে মেয়েটির পরীক্ষা নিরীক্ষা হবে এবং মেয়েটির চিকিৎসা হবে। একটি মেয়ে যেহেতু সন্তানটাকে ধারণ করে, সেজন্য মানুষের মধ্যে একটা ভুল বিশ্বাস চালু আছে যে বাচ্চা না এলে সেটা মেয়েটিরই দায় অথবা দোষ। এই জায়গাটা একটু বলার অপেক্ষা রাখে। আরও শুনলে অবাক হবেন যে ইভেন মেয়ের বাড়িতে মেয়ের মা, সেও কিন্তু মেয়েকে নিয়ে আমাদের কাছে আসে যে একটু দেখে দেন তো আমার মেয়েটার কেন বাচ্চা আসছে না। এই জায়গাটায় একটু বলতে চাই যে মেয়েটার বাচ্চা আসছে না এই কথাটা বলা বন্ধ করুন। ইনফার্টিলিটিতে বা সাব ফার্টিলিটিতে আমরা ট্রিট করি ইন্ডিভিজুয়াল কাউকে নয়, কাপলটিকে ট্রিট করি। সো আমরা যারা কনসালটেন্ট, আমরা সবসময় বলি একটা কাপল এসেছে যাদের বাচ্চা হচ্ছে না, সুতরাং এটাকে আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বৌমার বাচ্চা হচ্ছে না, বা আমার ছেলের বাচ্চা হচ্ছে না, এইভাবে না দেখাটাই উচিত। এই মানসিকতার পরিবর্তনটা অন্তত 2024 সালে দাঁড়িয়ে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে পারা উচিত। এরপর যাই যে এই যে সন্তান না আসা কী কারণে হয়। যখন আমরা সন্তান আসার কথা চিন্তা করি তখন কি কি বেসিক জিনিস দরকার? একটা হেলদি এগ যেটা মেয়েটির থেকে আসে, একটা হেলদি স্পার্ম বা শুক্রাণু যেটা ছেলেটির থেকে আসে, আর তার সঙ্গে সন্তানটা যখন কনসিভড হলো, অর্থাৎ স্পার্ম এবং এগ বা ওভাম মিলে যে প্রেগনেন্সিটা কনসিভড হলো, সেটা লোকেট করবে কোথায় বা সেটা বসবে কোথায়, তার জন্য একটা ঘর দরকার, একটা অর্গান দরকার। সেটা আছে মেয়েটির শরীরে, সেটা হচ্ছে ইউটেরাস। যেহেতু মেয়েটির শরীরে গর্ভটা হয়, সেই জন্য রাফলি লোকে ধরে নেয় যে বাচ্চা না আসার দায় বা দোষটা মেয়েটির। তো শুরুর কথায় আবার চলে যাই। একটা স্পার্ম, একটা ওভাম এবং একটা ইউটেরাস, এই তিনটে ফ্যাক্টর যদি অবশ্যম্ভাবী প্রয়োজন হয় সন্তানের জন্য, তাহলে এর যে কোনো একটার যদি প্রবলেম থাকে তাহলেই কিন্তু বাচ্চা আসতে চায় না। অর্থাৎ মেল ফ্যাক্টর ইনফার্টিলিটিতে আমরা দেখি যে কোনো কারণেই হোক, একটা হেলদি স্পার্ম যেটা ভেজাইনাতে পড়ার কথা সেক্সুয়াল অ্যাক্টের পর, সেটা হচ্ছে না। ফিমেল ফ্যাক্টর ইনফার্টিলিটিতে থাকবে হচ্ছে এগের ডিফেক্ট অথবা ইউটেরাসের ভেতরকার কোনো একটা সমস্যা, যার জন্য প্রেগনেন্সিটা অ্যাঙ্কার্ড হচ্ছে না। মেল ফ্যাক্টর যখন আমরা কনসিডার করি তখন এটাও কিন্তু ব্রডলি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রপার, যেহেতু অ্যাক্ট অফ সেক্সটা মেল পার্টনাররা অ্যাক্টিভ রোল নেন, সেক্ষেত্রে যাদের ইরেকশন প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইজাকুলেশনটা হয় না, আর ইজাকুলেশন না হলে স্পার্ম বেরোবে না। সুতরাং প্রথম প্রবলেম হতে পারে ইরেকশন অ্যান্ড ইজাকুলেশনে, সেকেন্ড পার্ট অফ প্রবলেম হতে পারে কোয়ালিটি অফ সিমেন অ্যান্ড কোয়ালিটি অফ স্পার্মে। অর্থাৎ আমরা যখন মেল ফ্যাক্টর ইভ্যালুয়েট করব তখন আমরা এই দুটোকেই আলাদাভাবে হিস্ট্রি টেকিং এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নেব। এবার অনেক সময় আমরা দেখি যে মেল যিনি অ্যাকম্পানি করে আসছেন বা হাজব্যান্ড অথবা মেল পার্টনার, তিনি কিন্তু তার কোনো রকম সমস্যা মানতে একেবারেই রাজি থাকেন না। এর থেকেও বড় কথা হচ্ছে ঠিকঠাক সেক্সুয়াল ফাংশনিং হচ্ছে না বা ইরেকশন হচ্ছে না, এনগেজমেন্টটাই হচ্ছে না, সেটাও কিন্তু আমরা খুব ডিটেলসে প্রশ্ন না করলে কাপল আমাদের কাছে বলে না। এই জায়গাটায় আমাদের বুঝতে হবে যে কোনোটা ছাড়াই যেহেতু সন্তান আসবে না, সেজন্য মেল পারফরমেন্সটা প্রথমে আমাদের অ্যাসেস করতে হবে। সেক্সুয়াল ফ্রিকোয়েন্সি অ্যান্ড আ প্রপার ভেজাইনাল সেক্স এটা হচ্ছে কিনা এটা আমাদের প্রথম জানতে হবে। সেখানে যদি কোনো প্রবলেম থাকে, যেরকম ইরেকশন হচ্ছে না বা আগে হচ্ছিল এখন হচ্ছে না,
বা ইজাকুলেশনটা হচ্ছে না, সেটা ইমিডিয়েটলি ডাক্তারকে রিপোর্ট করা দরকার, বিকজ দ্যাট ইজ দ্য বেসিক থিং। এগুলো যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা একটা খুব বেসিক অ্যাসেসমেন্ট করি সিমেনের। সিমেন অ্যাসেসমেন্টটা যত ইনফার্টাইল কাপলের আমরা বা সাবফার্টাইল কাপলের যত টেস্ট করি তার মধ্যে ইজ দ্য সিম্পলেস্ট। এবং আমরা যদি মেয়েটিকে কোনো ট্রিটমেন্টে নিয়ে যেতে চাই তার আগে কিন্তু মেল ফ্যাক্টরটা সবার আগে আমাদের দেখে নেওয়া দরকার। যদি সিমেন প্যারামিটার্স মোটামুটি ঠিক থাকে এবং আমরা নিশ্চিত হই যে সেটা দিয়ে বেবি আসা বা কনসিভ করা সম্ভব, তখনই আমরা অ্যাডভান্সড ফিমেল ইনভেস্টিগেশন বা ওয়ার্কআপ করাই। এবার কোনো ছেলে যদি এসে আমাদের কাছে বলেন যে সেক্সে অসুবিধে হচ্ছে বা ইম্পোর্টেন্স হচ্ছে, ইরেকশনে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু এরকম না যে লুকিয়ে রাখার বিষয় বা সেটা সারে না, এটা নয়। স্ট্রেস, বিশেষত আজকের দিনে সিটিতে যে ধরনের স্ট্রেসে থাকে ছেলেরা মেয়েরা যারা কাজ করে মাল্টিন্যাশনালসে এবং তাদের শিফট ডিউটি থাকে, ভেরি ইরেগুলার ওয়ার্কিং আওয়ার্স থাকে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভিং সেক্স রেগুলারলি ইজ অলসো আ প্রবলেম। তো এগুলো লাইফস্টাইল ইস্যুস, স্মোকিং ক্যান বি আ প্রবলেম, ডায়াবেটিস ক্যান বি আ প্রবলেম, ডিফারেন্ট অ্যাডিকশনস ক্যান বি আ প্রবলেম। তো এই সবগুলো কিন্তু সেক্সুয়াল ফাংশনিংকে এফেক্ট করে। এটা ডাক্তারের সঙ্গে ডিটেলসে আলোচনা করা দরকার। এবং কখনো কখনো খুব হালকা অ্যাংজিওলাইটিক খুব ভালো কাজ করে, ইনফ্যাক্ট ইট মাইট ওয়ার্ক ওয়ান্ডার্স। খুব অল্প একটু অ্যাংজিওলাইটিক থেরাপিতে আমরা দেখেছি অনেক মেল পার্টনারের যে টেম্পোরারি ইম্পোর্টেন্স বা ইরেকশন ফেলিওর সেগুলো ঠিক হয়ে যায়। এবার ইরেকশন যদি ঠিক হয় বা ভ্যাজাইনাল ডিপোজিশন অফ সিমেন যদি ঠিক হয় এবং তখন কিছু বেসিক মেয়েটির ওয়ার্কআপগুলো করে আমরা যদি দেখি ঠিকই আছে, তাহলে আমরা সিমেন প্যারামিটার্সটা একবার দেখে নিই যে স্পার্মের নাম্বার অ্যাডেকুয়েট আছে কিনা, স্পার্মের মরফোলজি বা স্পার্মটা দেখতে কেমন, অ্যাপারেন্টলি স্ট্রাকচারালি নর্মাল আছে কিনা, সেগুলো দেখে নেওয়া হয়। তারপরেই আমরা মেয়েটির ডিটেল চিকিৎসায় যাই। যদি দেখা যায় যে সিমেন প্যারামিটার্সে কোনো বিশেষ সমস্যা আছে বা সিমেন দেখা যাচ্ছে যে স্পার্মাটোজোয়া নেই, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডভান্সড অ্যান্ড্রোলজিস্টের হেল্প নিতে হবে। চিকিৎসা নেই তা কিন্তু নয়। যদি কোনোভাবেই আমরা দেখি যে মেল পার্টনার থেকে আমরা সিমেনে স্পার্ম পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স সেগুলোতে যেতে হবে। বা যদি দেখা যায় যে কোয়ালিটি বা কোয়ান্টিটি অফ স্পার্ম খুব কম আছে, সেক্ষেত্রেও আমাদের কিছু অ্যাডভান্সড অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স লাইক ইক্সি এগুলোতে যেতে হয় এবং সেক্ষেত্রে রেজাল্টও ভালোই। আর কখনো কখনো যদি আমরা দেখি যে না সিমেনে একেবারেই স্পার্ম পাচ্ছি না বা টেস্টিকুলার বায়োপসি কোনোভাবেই আমরা স্পার্ম পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের ডোনেশনের কথা, স্পার্ম ডোনেশনের কথা ভাবতে হবে। সো রাফলি মেল ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি এটা কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষার পরে it could be a subject of advanced andrology and very advanced assisted reproductive techniques. চিকিৎসা নেই তা নয়, চিকিৎসা তো অবশ্যই আছে। এবং আজকালকার আরও বেশি স্ট্রেসফুল লাইফে আমরা দেখছি যে উত্তরোত্তর মেল ফ্যাক্টর সাবফার্টিলিটি বাড়ছে। আপনারা প্রত্যেকে অ্যাওয়্যার হন এবং এই ব্যাপারটা তাড়াতাড়ি চিকিৎসা করানোর বন্দোবস্ত করুন আর ডাক্তারকে ইমিডিয়েটলি রিপোর্ট করুন। এবং রাফলি এখন আমরা দেখছি যে 50% অফ সাবফার্টিলিটিতে কোনো না কোনোভাবে একটা মেল ফ্যাক্টর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। সুতরাং দিস ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট থিং। এটা সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ারনেস এবং চিকিৎসা প্রয়োজন। নমস্কার।